সেটা পরে দেখা যাবে, আগে চলুন পেট গরম করে আসি। কি? পেট গরম মানে খিদে পেয়েছে, ব্রেকফাস্টের কথা বলছি। তো সেটা ঠিক করে বলো। পেট গরম করে আসি, এটা আবার কেমন ভাষা? আরে ওই হলো আর কি, চলুন তো। নোরা অনিকের এক হাত জড়িয়ে ধরে হাঁটতে শুরু করলো, কিন্তু অনিক আসছে না। ঠায় দাঁড়িয়ে আছে, নোরার দিকে তাকিয়ে আছে কঠিন দৃষ্টিতে। নোরা বলল, কি হলো, আসুন, আমি কি আপনাকে টেনে টেনে নিয়ে যাব? অনিক হাতের দিকে ইশারা করে বলল। এক্সকিউজ মি। নোরা হাত ছেড়ে দিয়ে বলল, ও সরি, আপনি সবসময় এমন ভান করেন যেন আমার ছোঁয়া লাগলে আপনার চর্মরোগ বা স্কিন ক্যান্সার হয়ে যাবে। অনিক জবাব না দিয়ে গম্ভীর মুখে হাঁটতে শুরু করলো। কোনো এক লোকাল ধাবায় ওরা ব্রেকফাস্টের জন্য গেল। অনিক নোরা যখন খাচ্ছিল, ধাবার ভেতর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে হাসি হাসি মুখে অনিককে বললেন, স্যার খাবারটা কেমন? নোরা লোকটার মুখে স্যার শুনে হিহি করে হেসে দিল। তারপর অনিকের দিকে তাকিয়ে এক চোখ টিপে বলল, স্যার, আপনি কি জনগণের স্যার? অনিক নোরার কথার কোনো উত্তর না দিয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, খাবার ভালো, কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি, এটা খেয়াল রাখবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। অনিক হেসে আবার খাওয়ায় মনোযোগ দিল। নোরা নিজের খাওয়া রেখে অনিকের খাওয়া দেখছে। একটা মানুষ এত পারফেক্ট ভাবে কি করে খাবার খেতে পারে? খাওয়ার সময় পুরো মুখ বন্ধ রেখে কুটকুট করে চিবায়, কোনো শব্দ হয় না। আবার টিস্যু দিয়ে মাঝে মাঝে মুখটা হালকাভাবে মোছে। সেই দৃশ্য দেখে নোরা দিশেহারা হয়ে যায়। লোকটা এখনো দাঁড়িয়ে আছে, আগ্রহ নিয়ে দেখছে তাদের। হঠাৎ জিজ্ঞেস করলেন, হানিমুন নাকি? নোরা বিষম খেল। কাশি থামিয়ে কিছু বলতে যাবে তার আগেই অনিক বলল, কি আজে বাজে কথা বলছেন? আমার ছোট বোন হয় ও। ও আচ্ছা আচ্ছা, মাফ করবেন। অনিকের উত্তর শুনে নোরার কাশি থেমে গেল। আহত দৃষ্টিতে থম মেরে তাকিয়ে আছে সে। শেষমেশ ছোট বোন, এও শুনতে হলো। লোকটি লজ্জিত হেসে চলে যেতেই নোরা কপালে হাত ঠেকিয়ে বলে উঠল, হে আল্লাহ, এই কথা শোনার আগে তুমি আমার মরণ কেন দিলে না? ড্রামা কুইনের ড্রামা দেখে অনিকের হাসি পেলেও হাসলো না সে। চোখ মুখ শক্ত করে বলল, খাও চুপ করে, নয়তো আবার বিষম উঠবে। সে যেতে আর অন্তরা ক্লান্ত পায়ে হাঁটছে। এতক্ষণ খুঁজেও একটা গাড়ির ব্যবস্থা করতে পারেনি তারা। আজকের দিনে সকল যান চলাচল বন্ধ, এটা দুজনে কেউই জানে না। আশেপাশে খোঁজ করতে গিয়ে জানতে পারলো যে টানা 2 দিন ধরে কারফিউ চলবে। বড় বড় বাস, ট্রাকের সাথে রিক্সা, ভ্যান পর্যন্ত বন্ধ। এদিকে অন্তরা সে যদি রাস্তাও চেনে না। গুগল ম্যাপ অন করার জন্য কারো ফোনে ইন্টারনেট নেই। হাঁটতে হাঁটতে 2 বান্ধবী ক্লান্ত হয়ে এক জায়গায় থামলো। সে যদি রাস্তার মাঝখানেই বসে পড়েছে। অন্তরা বলল, কি রে, কি হয়েছে তোর? বেশি খারাপ লাগছে? আর হাঁটবো না দোস্ত, এবার একটু বস। দোস্ত, আমার খুব ভয় লাগছে। আর আমার রাগ লাগছে, ওই নড়া শাকচুন্নিটারে এখন হাতের কাছে পাইলে ঘাড় মটকাইতাম। আসলেই কি একটা বিপদে ফেলে চলে গেল বলতো? শালি ফোনটাও ধরছে না। ধরবে কিভাবে? সাথে ওর অনেক সারা আছে না, আমাদের কথা কি এখন মনে থাকবে? তাই বলে এতবার কল দেওয়ার পরও ধরবে না? একটু তো বোঝা উচিত, কোনো জরুরি দরকারে ফোন দিছি। এটাই যদি বুঝতো তাহলে তো হতোই। কি রে, কি শুনছিস? কার যেন গঙ্গানির আওয়াজ শোনা যাচ্ছে দোস্ত, মুখ বেঁধে রাখলে যেমন হয় না সেরকম। ওরে বাপরে, আমার ভয় লাগছে। তো চল এখান থেকে চলে যাই। আরে থাম, বিষয়টা বুঝতে দে আগে। কিছু বোঝার দরকার নেই, আমি সব বুঝে গেছি। নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে, আর এখানে বেশিক্ষণ থাকলে আমরাও বিপদে পড়বো। তাই চল পালাই। সে যদি অন্তরার কোনো কথা শুনল না। বসা থেকে উঠে দাঁড়িয়ে সচেতন পায়ে শব্দের উৎস বারবার হাঁটতে লাগলো। অন্তরা কয়েকবার বাধা দিল, কিন্তু লাভ হলো না। পরে সে নিজেও সেজিতের সঙ্গে চলতে শুরু করলো। ওরা যত সামনে যাচ্ছিল আওয়াজটা যত গাঢ় হচ্ছিল, এবং একসময় মনে হলো এটা কোনো গোঙানির আওয়াজ না, বরং চিৎকারের আওয়াজ। দূর থেকে শব্দটা গোঙানির মতো শোনাচ্ছিল। কেউ চেঁচিয়ে সাহায্য চাইছে, পুরুষ কণ্ঠ। ওরা আরো কয়েক ধাপ সামনে এগোতে দেখলো রাস্তা শেষ, নিচে খাদ। সেই খাদের গভীরতা অনেক। একটা ছেলে ভাঙা গাছের ডাল ধরে ঝুলে আছে। সে চিৎকার করছে। কোনোভাবে হাত থেকে গাছের ডালটা ছুটে গেলেই খাদে পড়ে যেতে হবে। সে যদি অপরিচিত ছেলেটিকে আশ্বাস দিয়ে বলল শান্ত থাকতে। ওরা ওকে বাঁচানোর চেষ্টা করছে। তারপর ওরা ওদের ওড়না একসাথে গিট বেঁধে লম্বা দড়ি বানানো। সেই দড়ি ছেলেটার দিকে ফেললো। ছেলেটা দড়ি ধরে উপরে উঠে আসতে সক্ষম হলো। ওপর থেকে সেজিতের অন্তরাও টানছিল। ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল, থ্যাংক ইউ আপু, থ্যাঙ্কস আপনাদের। সেজিতে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছে। হঠাৎ কি জানি হলো, সেজিতে কিছু বুঝলো না। অন্তরা ভাঙা গাছের ডাল তুলে ছেলেটাকে ধাওয়া করতে শুরু করলো। ছেলেটা এক দৌড় দিল, অন্তরাও দৌড়।
সে যদি কিছুক্ষণ তাকিয়েছিল, বিস্ময় কাটিয়ে সেও দৌড়ানো শুরু করলো ওদের পেছনে। অন্তরা দৌড়াচ্ছে আর বলছে, পালিয়ে যাবি কোথায়? আমরা তো তোকেই ধরবো। সারা জীবন খালি পালানোই শিখেছিস, মুখোমুখি দাঁড়ানোর সাহস আছে তোর? কাপুরুষ। ছেলেটা দৌড়াচ্ছে আর হাত জোর করে ক্ষমা চাচ্ছে। প্লিজ অন্তু পাখি, মাফ করে দাও। আমি সেদিনের জন্য ক্ষমা প্রার্থী। তুমি চাইলে আমি অ্যাপ্লিকেশন দিতে পারি। তোর এক্সপ্রেশনের আমি গুল্লি মারি। তুই খালি আমার সামনে আয় একবার, বেটা কাপুরুষ। তুই আবার আমাকে অন্তপাখি বলে ডাকলি? কি তোর পাখি? তোরা থাম, দোহাই লাগে তোদের, অন্তত প্লিজ থাম। সে যদি অন্তরাকে টেনে দাঁড় করালো। অন্তরা থামলো কিন্তু দৌড়লো না। এখনো বিষধরী নাগিনের মতন ফোঁস করছে। অন্তরার অবস্থা থেকে সেজুতির ভয় লাগলো। এর আগে কখনো ওকে এতটা রেগে যেতে দেখেনি সে। সামনে ছেলেটাও থেমে গেছে, ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসছে। বোঝা যাচ্ছে খুব ভয় পাচ্ছে বেচারা। সেজুতি অন্তরাকে বলল, দোস্ত তুই ঠান্ডা হয়ে বলতো কাহিনী কি? কাহিনী ওই কুত্তাই জানে। ওই কুত্তাকে জিজ্ঞাসা কর কি করছে। এই কথা বলতে বলতে নিজের স্যান্ডেল খুলে ছেলেটার দিকে ছুঁড়ে মারলো অন্তরা। ছেলেটা ক্যাচ ধরতে পেরে দাঁত বের করে হেসে উঠল। অন্তরা তেতে আরেকটা স্যান্ডেল ছুঁড়ে মারলো। ছেলেটা ওটাও ধরে ফেললো। অন্তরা রাগে নিচ থেকে পাথর নিয়ে জোরে ঢিল মারলো। এবার ছেলেটার কপালে আঘাত লাগলো। সে যদি চমকে উঠে বলল, দোস্ত তোর পায়ে ধরি, বন্ধ কর। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে বলেন তো ও এমন করছে কেন? আপনাদের মাঝখানে কিসের এত শত্রুতা? আমি আলভি। একসময় ওর আর আমার মধ্যে খুব সিরিয়াস রিলেশনশিপ ছিল। সিরিয়াস রিলেশনশিপ নাকি তামাশা রিলেশনশিপ? তোর কাছে তো সবই তামাশা ছিল। জি, আসলে আমাদের মধ্যে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারপর থেকে রিলেশনটা আর কন্টিনিউ হয়নি। মিসআন্ডারস্ট্যান্ডিং? আচ্ছা, তোকে বুঝাচ্ছি আমি মিসআন্ডারস্ট্যান্ডিং কাকে বলে। একবার সামনে আয়। আলফি অন্তরার কাছে এসে ওর দুই কাঁধে হাত রেখে বলল, অন্তু, তুমি আমার কথাটা একবার শোনো। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, কিন্তু সেদিন আমি কোনো পরিস্থিতিতে ছিলাম সেটা জানলে হয়তো তুমি আমার উপর রাগ করে থাকবে না। অন্তরা সামলাতে না পারলো না নিজেকে। মুখে ওড়না চেপে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে বলল, কি এমন বাধ্যকতা ছিল যে সেদিন তুই একটা কথাও বলতে পারলি না? তোর ভাবি আমাকে ভিডিও কলে এইভাবে অপমান করলো, কত বাজে বাজে কথা শোনালো, বললো আমি নাকি ওয়ান টাইম গার্ল। তাও তুই কিছুই বললি না। কিভাবে পারলি চুপ করে থাকতে আলবে? কিভাবে? অন্তু, ও আমার ভাবি না। ভাইয়ের সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পরে হয়নি। ও ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল। ও ভাবি না মানে বাইরের একটা মেয়ে, তোমাদের ফ্যামিলির কেউ হয় না, তবু আমাকে ওইভাবেই অপমান করলো আর তুমি কিছুই বললে না। অন্তু, তখন আমার সামনে আব্বু আম্মু ছিল। ওরা দুইজন আমার দুই পাশে দারোগার মতো দাঁড়িয়েছিল। আমি যদি তখন একটা শব্দ করতাম তাহলে চড় খেতাম। শুধুমাত্র চর? আর তোমার ওই ফেক ভাবি যে প্রতিটা কথায় আমার গায়ে অদৃশ্য চর বসিয়েছে, সেটা ওর প্রত্যেকটা কথা তো চরের থেকে ভয়ঙ্কর লাগছিল আমার কাছে। এর থেকে আমাকে সামনাসামনি 10টা চর মারলেও আমি কিছুই মনে করতাম না। আমি জানি অন্তু, সে খুব বাজে কাজ করেছে আর সেজন্য শাস্তিও পেয়েছে। শুধুমাত্র তোমাকে অপমান করার কারণে আমি ওর সাথে ভাইয়ের বিয়েটা হতে দেইনি। আমি যেমন ওর জন্য ভাইয়ের ভালোবাসাকে হারিয়েছি, তেমনি ওকেও ওর ভালোবাসা পেতে দেইনি। তাই যদি হয় তাহলে সেদিনের পর থেকে কেন আমার সাথে যোগাযোগ রাখোনি? কেন আমার সামনে আসোনি? জানো কিভাবে কাটিয়েছি আমি এই 2 বছর? মানসিক রোগী হয়ে গেছিলাম। প্রথম কয়েক মাস তো আমি কারোর সাথে যোগাযোগ রাখতে পারিনি। আমাকে ফোনই দেওয়া হতো না, আর তোমার তো ফোন নাম্বারও ছিল না। তুমি ট্যাব ইউজ করতে। সোশ্যাল মিডিয়া ছাড়া তোমার সাথে যোগাযোগ আর কোনো উপায় ছিল না। অথচ তখন আমি ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম। আচ্ছা, তারপর তারপর কেন যোগাযোগ করার চেষ্টা করনি? তোমাকে আর খুঁজেই পাইনি। তুমি আইডি অফ করে দিয়েছিলে। আসল কথা কেন বলছো না? তখন তুমি সুজিকে পেয়ে গেছিলে তাই না? সুজির সাথে ফেসবুকে তোমার ছবি দেখে তো আইডি অন করছিলাম আমি। হ্যাঁ, আমি স্বীকার করছি আমার দোষ ছিল। তোমার সাথে রিলেশনের আগে আমার সুজির সাথে রিলেশন ছিল। তুমি চলে যাওয়ার পর সুজি আবার ব্যাক করেছে। আমি তখন ওকে ফেরাতে পারিনি। তা পারবে কি করে? সুজি তো বিশ্ব সুন্দরী তাই না? মতিভ্রম হয়েছিল তোমার। তাহলে এখন আমার রাগ ভাঙাতে কেন এসেছো? তোমার সুজির কাছেই যাও। কিভাবে যাব? সুজি তো এখন হালুয়া হয়ে গেছে। মানে সুজির বিয়ে হয়ে গেছে। ও, তাহলে এই জন্যই এখন আমার কাছে এসেছো? সরি অন্তরা, প্লিজ মাফ করে দাও। আর একটা চান্স দিয়ে দেখো, একদম ভালো হয়ে যাব। আলফি অন্তরা 2 হাত চেপে ধরল। তারপর করুণ দৃষ্টিতে অন্তরা চোখের দিকে তাকিয়ে ক্ষমা চাইল। অন্তরা গলেও গেল, কিন্তু প্রকাশ করলো না। অন্তরা চোখের জল মুছতে মুছতে বলল,
ঠিক আছে, মাফ করলাম, কিন্তু আর কখনো যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছো তাহলে এখন যেমন ওড়না পেঁচিয়ে আমাকে খাদ থেকে তুলেছ তেমনি ওড়না দিয়ে ধাক্কা মেরে খাদে ফেলে দিব, মনে থাকে জানো। জো হুকুম মহারানী। অনিক আর নোরা ধাবা থেকে বেরিয়ে আবারও হাঁটতে লাগলো। নোরা হাঁটতে হাঁটতে ক্লান্ত প্রায়, একসময় বলল, ও স্যার, আর কতক্ষণ হাঁটবো? পেটে ব্যথা করছে তো, এবার একটু রেস্ট করি। প্রশ্নই আসে না, সন্ধ্যা হওয়ার আগে আমাদের পৌঁছাতে হবে, না হলে অন্ধকারে হারিয়ে যাব। তখন না তুমি আমাকে খুঁজে পাবে আর না আমি তোমাকে। এজন্যই তো বলছি স্যার, একসাথে হাঁটি, আপনি আগে আমি পিছে, এভাবে তো হচ্ছে না। তুমি তাড়াতাড়ি হাঁটো, তাহলেই হবে। আমার পায়ে কি মেশিন লাগানো? আমি কিভাবে তাড়াতাড়ি হাঁটবো? আর একটু সামনে এগোতেই একটা মালবাহী ট্রাক দেখলো অনিক। শ্রমিকরা ট্রাকের ভেতরে মাল তুলছে। অনিক পেছনে ঘুরে নোরাকে বলল, নোরা, একটু অ্যাক্টিং করতে পারবে? অ্যাক্টিং মানে? অসুস্থতার অ্যাক্টিং। কেন? বলছি, আগে পারবে কিনা বলো। পারবো, জানিনি তো অ্যাক্টিংয়ে আমি ফার্স্ট ক্লাস। অনিক হাসলো। অভিনয়রত নোরাকে আগলে নিয়ে সে ট্রাক ড্রাইভারকে কাছে গিয়ে বলল, ভাই, একটু সাহায্য করবেন প্লিজ, খুব বিপদে পড়েছি আমরা। আমার ওয়াইফ খুব অসুস্থ, কারফিউর জন্য তো যানবাহনও পাওয়া যাচ্ছে না। যদি একটু আমাদের চন্দ্রনাথ পর্যন্ত পৌঁছে দেন খুব হেল্প হয়। না না, সম্ভব না। অত দূর যাওয়ার আগেই আমগুড়ি আটকে দিব, পরে গাড়ির চাবি বাজেয়াপ্ত করব, মাল বাজেয়াপ্ত করব, অনেক ঝামেলা। মালই পৌঁছাতে পারতেছি না। ট্রাফিক পুলিশদের সাথে আমি কথা বলে নিব, অসুস্থ রোগীর কথা শুনলে রাজি হয়ে যাবে। প্লিজ চলেন না ভাই, খুব বিপদে আছি, কাল রাত থেকে ওকে নিয়ে ঘুরছি, প্লিজ একটু দেখেন না। অনেক অনুনয় বিনয়ের পর ট্রাক ড্রাইভারকে রাজি করানো গেল। অনেক নোরাকে জানলার পাশে বসালো, নিজে বসলো মাঝখানে ড্রাইভারের পাশে। ট্রাকে ওঠার পরই নোরা চোখ খুলে একদম স্বাভাবিক হয়ে বসলো। ট্রাক ড্রাইভার অবাক হয়ে বললেন, আপাই না অসুস্থ? অসুস্থ হওয়া কি খুব জরুরি? কাজটা কইলাম ঠিক হইতাছে না ভাই। আরে এত ভাববেন না ভাই, টাকা বেশি দিব, আপনি খালি স্টিয়ারিং ঘোরান। নোরা হাসতে লাগলো। জীবনে এই প্রথমবার ট্রাকে উঠেছে সে, তার ভীষণ মজা লাগছে। তাদের এই ট্রাক জার্নি খুব একটা সুখকর হলো না। সামনেই পড়লো টহল পুলিশ, ওখানে ট্রাক থামানো হলো। ট্রাক ড্রাইভারকে কলার ধরে টানতে টানতে এক অফিসার নিয়ে চলে গেল। নোরা তখন ভয়ে অস্থির। অনেক আশ্বাস দিল কিচ্ছু হবে না। নোরাকে আবার সে অসুস্থতার অ্যাক্টিং চালিয়ে যেতে বলল। বেশ কিছুক্ষণ পর ট্রাক ড্রাইভার বিধ্বস্ত অবস্থায় ফিরে আসলেন। অনেক বলল, কি হয়েছে, অনুমতি পাওয়া গেছে? ওরা লেনদেনের কথা বলে। কত চাই? টাকা না, অন্য কিছু দাবি করছে। অন্য কিছু কি? ড্রাইভার নোরার দিকে তাকালেন। অনেকের আত্মা কেঁপে উঠল। নোরা কিছু বুঝতে পারছে না, সরল মুখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নোরা নামো। নামবো কেন? নামতে হবে ভাই, আপনি আগান, আমরা আসছি। কি কোন ভাই? আপনাকে যা বলছি তাই করুন। ড্রাইভার আর কোনো প্রশ্ন করলো না, সামনে আগাতে লাগলো। অনেক নোরাকে নিয়ে ট্রাক থেকে নেমে উল্টো দিকে দৌড় লাগালো। নোরা বুঝতে পারছে না তারা কেন দৌড়াচ্ছে, কিন্তু অনেক যেহেতু দৌড়াতে বলেছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওদের পেছনে পুলিশ বাহিনীও আসছে, বুলেটের বিকট আওয়াজ শোনা যাচ্ছে। অনেকের চোখে মুখে আতঙ্ক। সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ নোরাকে নিয়ে দাঁড়িয়ে গেল। একটা গাছের পেছনে লুকিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে নোরার দুই গাল স্পর্শ করে বলল, নোরা, একটা কথা মনোযোগ দিয়ে শোনো, বলার সুযোগ আবার নাও আসতে পারে, হয়তো এখানেই সব শেষ, তাই বলছি আই লাভ ইউ। অনেক আগে থেকে, প্রায় 4 বছর আগে তোমাকে একটা জায়গায় দেখেছিলাম, তখন থেকে ভালো লাগতো, ভালোবাসতাম, এখনো ভালোবাসি। কথাগুলো বলতে বলতে অনেক নোরার ব্যাপারে চুমু দিল সে। নোরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। অনেকের মুখে আই লাভ ইউ শুনেও কোনো অনুভূতি হচ্ছে না তার, কারণ এর আগে যে আরেকটা বাক্য ছিল। হয়তো এখানে সব শেষ। সঙ্গত কারণে সে জ্যোতির মেজাজ ভীষণ খারাপ। নোরা অন্তরা দুজনই সেলফিশ। এই দুই কাপলের নিষ্পেষণে নিজেকে লাগছে কাবাব মে হাড্ডি কিংবা বিরিয়ানির এলাচি। অন্তরা আর আলভি হাত ধরাধরি করে হাঁটছে। পেছনে সে জ্যোতি নিজের ব্যাগ আর অন্তরার ব্যাগ দুটোই কাঁধে নিয়ে হাঁটছে। আর নোরা একটা কোথায় যাওয়া হয়েছে তার তো কোনো খোঁজই নেই। অন্তরা হঠাৎ পেছনে ফিরে বলল, নোরার আর কোনো খোঁজ পেলি? একটু আগে ফোন দিয়েছিলাম, ধরেনি। ধরবে কিভাবে? সে তো এখন খুবই ব্যস্ত। সেলফিশ একটা, বয়ফ্রেন্ড পেয়ে আমাদের ভুলে গেছে। আর তুই নিজে কি? আলভি এই জায়গাটা বেশ ভালো করে চেনে। তারা মেন রাস্তা দিয়ে না গিয়ে জঙ্গলের ভেতর দিয়ে এগোচ্ছিল। অন্তরা বলল, আমাদের আগে নোরাকে খুঁজতে হবে। সে কি অনেক স্যারের কাছে আছে? অন্তরার কথায় অবাক হলো আলভি। অনেক স্যার? হ্যাঁ, আমাদের কোচিংয়ের স্যার। তুমি চেনো নিশ্চয়ই। এখান থেকে মিশরাই বেশ দূরে, তার চেয়ে চন্দ্রনাথ মন্দিরের কাছে। আগে ওখানে যাই, অনেক ভাইয়ের সাথে হলে নোরাও নিশ্চয়ই ওইখানে আছে। তুমি মনে হয় জায়গাটা খুব ভালোভাবে চেনো। আগেও কখনো এসেছো নাকি? আসিনি,
তবে যথেষ্ট রিসার্চ করেছি এই জায়গা নিয়ে।